সব মিলায় পাকিস্তান শেষ। সব মিলায় পাকিস্তানকে একটা প্রতিশোধের যে একটা আখড়া বাংলাদেশের ছিল সেটা কিন্তু বাংলাদেশ দেখাই দিছে। বাংলাদেশের যে একটা প্রতিশোধের নেশায় কালকে ছিল সেটা বাংলাদেশ দেখাই দিছে। অনেকেই বলতে পারেন মিরপুরের ধানক্ষেত, অনেকেই বলতে পারেন মিরপুরের স্লো উইকেট, অনেকেই বলতে পারেন এটা আদর্শ উইকেট না। কিন্তু আমি বলবো মিরপুরের যে উইকেটে খেলা হয়েছে, বাংলাদেশ যে উইকেট বানাইছে পারফেক্ট উইকেট বানাইছে। কারণ বাংলাদেশ এমন উইকেটে খেলতে অভ্যস্ত। যেন আবার অনেকেই দ্বিমত পোষণ করবেন যে ভাই এইরকম উইকেট খেলে সামনে এশিয়া কাপ এবং টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের কি অবস্থা হবে, সেটা সামনের অবস্থা সামনে দেখা যাবে। কিন্তু হোম কন্ডিশনে খেলে হোম কন্ডিশনে যে জিততে না পারি তাহলে আবার কি হবে? কারণ বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটারই তো কালকে ভালো খেলছে। আপনারা যদি খেয়াল করেন, হ্যাঁ মিরপুরের ধানক্ষেত দেখে বোলিং যে ভালো হয়েছে ব্যাপারটা এমন না। শ্রীলঙ্কার লাস্ট যে দুইটা টি-20 ছিল সেখানে উইকেট কি খুব ভালো ছিল? রেমাদাসা কলম্বোর উইকেট কি খুব ভালো ছিল? সেখানটায় বাংলাদেশের বোলাররা কি খারাপ বল করছে? মুস্তাফিজ কি খারাপ বল করছে? তাসকিন কি খারাপ বল করছে? রিশাদ কি খারাপ বল করছে? মাহাদি কি খারাপ বল করছে? মাহাদি তো শ্রীলঙ্কার মাটিতে সেই উইকেটে চারটা উইকেট নিছে। তো এইখানটায় মিরপুরের উইকেটের দোষ দিয়ে তো লাভ নাই। পাকিস্তানের ব্যাটাররা কালকে কি একজনও কি খুব ভালো বলে আউট হয়েছে? আমার তো মনে হয় হৃদয় যে বলটাতে আউট হয়েছে, হৃদয় যেভাবে বোল্ড হয়েছে, ক্লিন বোল্ড। পাকিস্তানের এমন বোল্ড বা এমন পিওর উইকেট একটাও যায়নি। কারণ পাকিস্তানের প্রত্যেকটা উইকেট তারা মারতে গিয়ে আউট হয়েছে, পাকিস্তানের প্রত্যেকটা উইকেট তারা স্বেচ্ছায় দিয়ে দিছে। পাকিস্তান কোনোভাবেই নিজের উইকেট একটা ভালো বলে দেয় নাই। তো সেইখানটায় মিরপুরের উইকেটের দোষ দিয়ে লাভ কি? পাকিস্তান তো প্রথম 2 ওভারে মানে ম্যাচে এখন তামা করে ছাড়ে দিছিল। 4 ওভারে 42 রানে একটা উইকেট ছিল পাকিস্তানে। তো সেইখানটা থেকে বাংলাদেশের বোলাররা যখন ম্যাচটা ঘুরাই দিছে তখন আপনারা এসে বলতেছেন মিরপুরের ধানক্ষেত। ভাইয়া এটা আমি মানতে রাজি না। মিরপুর উইকেটেও কালকে রান ছিল। বাংলাদেশ কত ওভারে ম্যাচ জিতছে একবার চিন্তা করে দেখছেন? হ্যাঁ আমাদের ইমন তো একদম সেইভাবে খেলছে যেখানে ইমন হাত খুলে খেলছে। আর মিরপুরের উইকেট হ্যাঁ 150, 60, 70 রান মিরপুর উইকেট হবে বা 150 রান মিরপুর উইকেট হবে। এটা তো আর একদিন 2 দিনের কথা না, এটা তো সেই ব্রিটিশ আমল থেকে আসতেছে। আর পাকিস্তান যখন বাংলাদেশে খেলতে আসতে, পাকিস্তানের কোচ যখন মিরপুরের উইকেটকে দোষ দিচ্ছে, তখন আপনার একটা কথা চিন্তা করা উচিত ছিল যে আমরা জানি আমাদের খেলাগুলো মিরপুরেই হবে। তো যখন আসছেন তখন বিসিবিকে বলেন নাই কেন যে আমরা মিরপুরে খেলতে চাই না, অন্য স্টেডিয়ামে খেলা দেন? এটা তো বলেন নাই। তো মিরপুরে যখন খেলতে আসছেন, মিরপুর উইকেট যখন এমন হবে তখন আপনাকে বাস্তবতাটা মেনে নিতে হবে। কারণ মিরপুর মানেই হচ্ছে ধানক্ষেত এবং সেটা গামিনী ডিসিলভার তৈরি উইকেট, যে গামিনী অনেক অভিজ্ঞ একজন বুদ্ধিজীবী। আর মিরপুরের উইকেটে খেলা মানেই যে বাংলাদেশ ক্রিকেট দল জিতবে ব্যাপারটা এমন না। বাংলাদেশ তো এখানে অনেক ম্যাচ হেরেও যায়। বাংলাদেশের যারা খেলছে কালকে তাদের প্রত্যেকটা ক্রিকেটারের খেলার কিন্তু একটা মান ছিল। মুস্তাফিজ অসাধারণ বল করছে, কারণ মিরপুরের রাজাই হচ্ছে মুস্তাফিজের ভয়ানক রূপ আপনাকে দেখতেই হবে, যেটা সালাউদ্দিন সারা পরে স্বীকার করছে। কারণ মুস্তাফিজ যদি মিরপুরে তার রূপ ধারণ করে তো অন্যান্য প্রতিপক্ষের অবস্থা খুবই খারাপ হয়। কারণ ডেথ ওভার স্পেশালিস্ট মুস্তাফিজ, এবং ডেথ ওভারে এসে মুস্তাফিজ যে 2টা ওভার করছে এবং সেখানে মাত্র 2 রান খরচ করছে, এটা অবিশ্বাস্য ছিল। মুস্তাফিজের মোট 4টা ওভারে ডট বল গেছে 18টা, মানে 4-6 24 বলের মধ্যে 18টা যদি একটা প্লেয়ার ডট বল দেয় থাকে কয়টা বল? সেখানটায় মাত্র তিনি 5টা রান দিয়ে 2টা উইকেট নিয়ে নিছে। এটা অসাধারণ স্পেল ছিল। এবং সেখানে যখন বাংলাদেশ ব্যাটিংয়ে নামছে, বাংলাদেশের ব্যাটসম্যানরা খুব ভালোভাবেই শুরু করছে। সেখানে প্রথম যখন 7 রানে 2টা উইকেট চলে গেল, এরপরে কিন্তু ইমন আর পিছু ফিরে তাকাইতে দেয় নাই। ইমন কিন্তু দাঁড়ায় থেকে ইমন ম্যাচ বের করে নিয়ে চলে গেছে। এবং হৃদয় আর ইমনের একটা যে পার্টনারশিপ ছিল, এই পার্টনারশিপটাই কিন্তু ম্যাচটা বের করছে। কারণ হৃদয় ইমন খুব ভালো করেই জানে এখানে আমরা যদি প্রত্যেকটা বলে স্টক মেকার করে খেলতে যাই তাহলে আমাদের ম্যাচটা হারতে হবে, এবং আমরা এখানে প্রত্যেকটা বল হিট করে খেলতে যাই তাহলে আমাদের আউট হইতে হবে। কারণ তারা দেখে খেলতেছিল, তারা ভালো বল সম্মান করতেছিল, খারাপ বল তারা বাউন্ডারি ছাড়া করতেছিল। আর পাকিস্তানি বোলাররা যে খারাপ বল করছে ব্যাপারটা এমন না। অভিষেকে এসেই হ্যাঁ মির্জা যেভাবে বল করছে এটা অসাধারণ ছিল, আফ্রিদি যেভাবে বল করছে অসাধারণ ছিল, এরপর স্পিনাররা ভালো বল করছে, কিন্তু পাকিস্তানের রানটা কম হয়ে গেছিল। এবং এই উইকেটে এসে যদি আপনি সাবধানীভাবে না খেলে আপনি যদি বেপরোয়া ক্রিকেট খেলতে চান মিরপুরে, তাহলে আমার মনে হয় আপনার ক্রিকেট জ্ঞান শক্তি কম হয়ে যাবে। কারণ মিরপুরের উইকেটে যেই বেপরোয়া খেলবে সে বিপদে পড়বে, এবং মিরপুরের উইকেটে যে সাবধানী খেলবে সেই ম্যাচ জিতবে। এটা শুধুমাত্র 2025 সালের যে কথা বলছি তা না, মিরপুর যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে মিরপুর এমন। কারণ আবারও খেয়াল করে দিচ্ছি, এটা গামিনীর তৈরি বিশাল বড় ধানক্ষেত, যে ধানক্ষেতের রাজা হচ্ছে মুস্তাফিজুর রহমান এবং স্পিনাররা। তো স্পিনাররা ছুরি ঘুরাবে মিরপুরে, এটা সবাই জানে। তো এখন কথা হচ্ছে পাকিস্তানকে যে এভাবে কালকে একদম বাসটা দিল, এবং সেখানে পাকিস্তানের কোমরটা যে ভাঙার অপেক্ষায় আমরা, এটা আপনাদের কেমন লাগবে? এবং পাকিস্তানের মাটিতে যখন আমরা খেলতে গেছিলাম তখন পাকিস্তান নিজের মতো উইকেট বানিয়ে আমাদের কোমরটা ভাঙছিল, এবং সেখান থেকে আমাদের একটা অধপতন শুরু হয়েছিল। আমার মনে হয় পাকিস্তানের অধপতন বাংলাদেশ থেকে শুরু হবে, এবং এই ধান খেতে
পাকিস্তানের কমর একদম পুরা মোচড়াবে এবং সেই সাথে 9 ম্যাচ পর আমার মনে হয় লিটনের যে টস ভাগ্যটা যদি পরের 2 ম্যাচে টস ভাগ্য ভালো হয় তাহলে পাকিস্তানের কপালে খুবই খারাপই আছে। সো রান আউটে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।